দোস্ত, কোনো গায়ের শেষ প্রান্তে একটা ভাঙাচোরা শিজোড়া ছিল। এমন শিজোড়া যাকে দেখলে মনে হতো যেন সময় এটাকে বছর আগে ছেড়ে দিয়েছে। দেয়াল থেকে মাটি ঝরে গেছে, ছাদে জায়গা জায়গায় ভেঙে গেছে এবং বর্ষার দিনগুলোতে পানি ভিতরে টপকাত। সেই শিজোড়ায় একটা বুড়ি মহিলা থাকত, যার বয়স প্রায় ৭০ বছর হবে। কোমর ঝুঁকে গেছে, চোখে ধোঁয়াশা এবং মুখে কুচকি নয়, বরং অতীতের বছরগুলোর যন্ত্রণা স্পষ্ট লেখা ছিল। গায়ের লোকেরা তাকে কস্তুরী দেবীর নামে জানত, কিন্তু এখন তাকে ডাকার লোক খুব কম ছিল, কারণ যার জন্য সে পুরো জীবন কাটিয়েছে সেই ছেলে ১০ বছর আগে এক রাত্রে হঠাৎ ঘর ছেড়ে চলে গেছে এবং আর কখনো ফিরে আসেনি। কস্তুরী দেবীর জীবন এখন অন্যদের দয়ার উপর নির্ভরশীল ছিল। কোনো প্রতিবেশী দুবেলা রুটি দিয়ে দিত, কোনো পুরানো কাপড়, মাঝে মাঝে গায়ের মহিলারা কিছু অন্ন দিয়ে যেত, এবং সেই থেকে তার গতি চলত। সকালে সে শিজোড়ার বাইরে বসত, হাতে পুরানো মালা, ঠোঁটে বকবক করা দোয়া, এবং চোখ বারবার সেই কাঁচা রাস্তার দিকে যেত, যেন আজও তাকে আশা ছিল যে হয়তো আজ তার ছেলে ফিরে আসবে। কিন্তু দোস্ত, তাকে কি জানা ছিল যে তার ছেলে ফিরবে অবশ্যই, কিন্তু সেদিন সে ছেলে নয়, বরং পুরো জেলার ডিএম হবে। ১০ বছর আগের কথা, যখন কস্তুরী দেবী একটা শ্রমিকের স্ত্রী ছিল। তার স্বামী রামধন গাঁও গাঁও ঘুরে খেতে এবং ইটের ভাটায় কাজ করত এবং খুব কষ্ট করে ঘরের খরচ চালাত। কিন্তু যাই থাকুক, সুখে দুঃখে চলছিল। তারপর একদিন হঠাৎ রোগ রামধনকে জড়িয়ে ধরেছে। চিকিৎসার টাকা ছিল না, হাসপাতাল দূর ছিল, এবং কয়েকদিনের মধ্যে রামধন এই দুনিয়া ছেড়ে গেছে। সেই দিন কস্তুরী দেবী বিধবা হয়ে গেছে, এবং সেই দিন সে মনে মনে শপথ খেয়েছে যে চাইলে যাই হোক সে তার ছেলে মোহনকে ভুল পথে যেতে দেবে না। তখন মোহন ৭ বছরের ছিল, নির্দোষ, অজ্ঞান, এবং পিতার চিতার আগুন যেন তার ভবিষ্যৎ পর্যন্ত জ্বলছিল। কস্তুরী দেবী অন্যের ঘরে কাজ করা শুরু করেছে, খেতে মজুরি করেছে, কখনো ইটের ভাটায় গেছে, কখনো বাসন মেজেছে, কখনো ঝাড়ো লাগিয়েছে, কিন্তু ছেলেকে ক্ষুধার্ত শুতে দেয়নি। তার অংশের রুটি অর্ধেক করে তাকে খাওয়াত। সময় কেটে যাচ্ছিল এবং মোহন বড় হচ্ছিল, কিন্তু দারিদ্র্যের সাথে সাথে তার ভিতরে আরেকটা জিনিস জন্ম নিচ্ছিল, রাগ। তার অবস্থার উপর রাগ, তার গাঁওয়ের উপর রাগ, এবং তার মায়ের কঠোরতার উপর রাগ। কস্তুরী দেবী কঠোর ছিল, কারণ তাকে ভয় ছিল যে কোথাও গায়ের খারাপ ছেলেদের সাথে মোহনও খারাপ হয়ে যাবে না। সে তিরস্কার করত, বোঝাত, এবং কখনো কখনো মারও দিত, কিন্তু প্রত্যেক থাপ্পড়ের পিছনে তার হৃদয় নিজেই কাঁদত। সে জানত যে আজ কঠোরতা না করলে কাল তার ছেলে নষ্ট হয়ে যাবে, কিন্তু মোহন সেই বয়সে এই কথা বুঝতে পারেনি। এক রাতে যখন মোহন ১৬ বছরের হয়েছে, তখন সে তার বন্ধুদের সাথে দেরি রাতে ঘরে ফিরেছে। শরীর থেকে মদের গন্ধ আসছিল এবং চোখ লাল ছিল। কস্তুরী দেবী যেই দেখেছে তার লিভার কেঁপে উঠেছে, এবং রাগে সে প্রথমবার ছেলের উপর হাত তুলেছে এবং বলে দিয়েছে যে তুই আমার ছেলে বলে পরিচয় দেওয়ার যোগ্য নেই। বস, দোস্ত যেই সেই শব্দ ছিল যা সব কিছু বদলে দিয়েছে। মোহন সেই রাধে কিছু বলেনি, চুপচাপ ভিতরে গেছে, মায়ের ঘুম আসার অপেক্ষা করেছে, এবং তারপর একটা ছোট্ট পুটুলিতে তার কাপড় বেঁধেছে এবং অন্ধকার রাতে পিছনে না তাকিয়ে ঘর ছেড়ে চলে গেছে। পরের সকালে যখন কস্তুরী দেবী ছেলেকে দেখেনি, তখন প্রথম ভেবেছে কোথাও খেতে চলে গেছে হবে, কিন্তু যখন সন্ধে হয়েছে এবং মোহন ফিরেনি, তখন তার পায়ের নিচে মাটি সরে গেছে। সে গাঁও গাঁও ঘুরেছে, আত্মীয়দের কাছে গেছে, থানায় পর্যন্ত গেছে, কিন্তু মোহন কোথাও পাওয়া যায়নি। ধীরে ধীরে বছর কেটে গেছে, আশাগুলো ভেঙে গেছে, এবং শেষে কস্তুরী দেবী মেনে নিয়েছে যে তার ছেলে হয়তো এখন এই দুনিয়ায় নেই। ইধার মোহন শহরে পৌঁছে গেছে, ক্ষুধার্ত, একা এবং ভীত, কিন্তু ভাগ্য তার জন্য আরেকটা রাস্তা খুলে রেখেছিল। প্রথমে একটা ঢাবায় কাজ, তারপর পড়াশোনার শুরু, দিনে কাজ এবং রাতে পড়াশুনো, এবং ভিতরে ভিতরে উদ্দীপনা যে সে কিছু হয়ে দেখাবে। সেখান থেকেই সেই মোহনের গল্প শুরু হয়েছে যে আসন্ন বছরগুলোতে অফিসার হবে, ডিএম হবে, এবং পুরো জেলার সবচেয়ে কঠোর অফিসার বলে পরিচিত হবে। কিন্তু দোস্ত, আসল গল্প তো তখন শুরু হয়েছে যখন একদিন ফাইলের স্তূপের মাঝে বসে ডিএম মোহনের সামনে একটা রিপোর্ট আসে, যাতে লেখা থাকে যে গায়ের শেষ প্রান্তে একটা বুড়ি মহিলা শিয়াতে ক্ষুধা এবং রোগের সাথে লড়াই করছে, এবং সেই রিপোর্টে নিবন্ধিত নাম থাকে কস্তুরী দেবী। সেই নাম পড়তেই মোহনের হাত কাঁপতে থাকে, কলম পড়ে যায়, এবং ১০ বছর আগের সেই রাত তার চোখের সামনে ঘুরে যায়।
দোস্ত, সেই ফাইলে লেখা নাম যেই মোহনের চোখের সামনে এসেছে তার ভেতরে কিছু ভেঙে যায়। যে মাকে সে 10 বছর আগে রাগে ছেড়ে চলে গেছিল, সেই মা আজ সরকারি কাগজে অসহায় বৃদ্ধা মহিলা হয়ে গেছে। ডিএম মোহন সিংয়ের চেয়ারে বসা সেই অফিসার হঠাৎ তার ভেতরের সেই 16 বছরের ছেলেতে পরিণত হয়ে গেছে, যে এক রাতে চুপচাপ ঘর ছেড়ে চলে গেছিল। ঘরে বসা সব অফিসার দেখছিল যে ডিএম সাহেব হঠাৎ নীরব হয়ে গেছে। তাদের চোখ ফাইলে স্থির, কিন্তু মন খুব দূরে চলে গেছে। মোহন ধীরে ফাইল বন্ধ করেছে এবং ভারী গলায় জিজ্ঞাসা করেছে যে এই মহিলার সম্পর্কে আর কি তথ্য আছে। তখন অধীনস্থ অফিসার বলেছে যে সাহেব, এই মহিলা গাঁয়ের শেষ প্রান্তে একটা ভাঙাচোরা শিয়াতে থাকে। অনেকবার পঞ্চায়েত থেকে সাহায্যের সুপারিশ হয়েছে, কিন্তু কাগজি আনুষ্ঠানিকতায় মামলা আটকে গেছে। বয়স বেশি, চলতে অক্ষম এবং অনেকবার ক্ষুধার্তও শুয়ে যায়। এত শুনতেই মোহনের আঙুলগুলো মুষ্টিতে পরিণত হয়ে গেছে এবং হৃদয়ে একটাই প্রশ্ন গর্জন করতে থাকে যে কি সত্যিই আমার মা আজও সেই শিয়াতে আছে যেখানে আমি জন্মেছিলাম। দোস্ত, সেদিন মোহন কারও কাছে কিছু বলেনি। অফিসের কাজ শেষ করেছে, সন্ধ্যায় সরকারি বাংলোয় এসেছে, কিন্তু প্রথমবার সেই বিলাসবহুল ঘরের দেয়ালগুলো তাকে কাটতে ছুটে আসছিল। এসির ঠান্ডা বাতাসেও তার কপাল থেকে ঘাম টপকাচ্ছিল। রাতে খাবার সামনে রাখা ছিল, কিন্তু কোনো কোড়া গলায় নামছিল না। বারবার মায়ের মুখ চোখের সামনে আসছিল। সেই ঝুঁকে কোমর, সেই কঠোর মুখ যার পিছনে অগণিত মমতা লুকানো ছিল। সেই হাত যা কখনো তাকে মেরেছিল, এবং সেই হাত তাকে ক্ষুধার্ত শুতে দেয়নি ছিল। রাতের প্রায় 2টোয় মোহন ঘুমে চমকে উঠে বসেছে। স্বপ্নে সে দেখেছে যে তার মা সিঁড়ির বাইরে বসে তাকে ডাকছে, এবং সে লক্ষ্য প্রচেষ্টা সত্ত্বেও তার কাছে পৌঁছাতে পারছে না। ঘাবড়ে সে পানি পান করেছে এবং সেই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিয়েছে যে সে মায়ের কাছে যাবে, কিন্তু ডিএম হয়ে নয়, বরং ছেলে হয়ে। পরের দিন অফিসে পৌঁছাতেই সে তার পিএকে ডেকেছে এবং বলেছে যে আজ সন্ধ্যায় আমাকে কোনো মিটিংয়ে বসতে হবে না এবং আমার গ্রামের সফর ব্যক্তিগত কারণে করতে হবে। পিএ কিছু বুঝতে পারেনি, কিন্তু ডিএম সাহেবের মুখের কঠোরতা দেখে সে কোনো প্রশ্ন করেনি। দোস্ত, সেদিন সন্ধ্যা ভুলতেই একটা সরকারি গাড়ি গ্রামের দিকে রওনা হয়েছে, কিন্তু সেটাতে না কোনো হর্ন ছিল এবং না কোনো লালবাতি। ড্রাইভারকে স্পষ্ট নির্দেশ ছিল যে কাউকে বলতে পারবে না যে গাড়িতে ডিএম বসা আছে। রাস্তা জুড়ে মোহন জানালা দিয়ে বাইরে দেখতে থাকে। সেই ক্ষেত, সেই মাটির গন্ধ, সেই কাঁচা রাস্তা এবং প্রত্যেক মোড়ে অতীতের বছরগুলো তার চোখের সামনে ঘুরতে থাকে। যত গাড়ি গাঁয়ের কাছে পৌঁছাচ্ছিল তত তার হৃদয়ে দ্রুত ধড়কাতে থাকে। 10 বছরে সে অনেক বড় সিদ্ধান্ত নিয়েছিল, অনেক অপরাধীকে শাস্তি দিয়েছে, কিন্তু আজ তাকে সবচেয়ে বেশি ভয় তার মায়ের সামনে দাঁড়ানো থেকে লাগছিল। গাঁয়ের বাইরে গাড়ি থামানো হয়েছে। মোহন সাধারণ কাপড় পরা ছিল, মুখে দাড়ি ছিল এবং মাথায় টুপি যাতে কেউ চিনতে না পারে। সে পায়ে হেঁটে গাঁয়ের গলিতে চলতে থাকে। কিছু লোক তাকে দেখছিল কিন্তু চিনতে পারছিল না। সেই গলিগুলো ছিল যেখানে সে কখনো খালি পায়ে দৌড়াত। সেই কূপ, সেই পিপল গাছ এবং তারপর সেই সিঁড়ি যাকে দেখতেই মোহনের পা নিজে নিজে থেমে গেছে। সিঁড়ি আগের চেয়ে আরও জীর্ণ হয়ে গেছে, দেয়ালগুলো ঝুঁকে গেছে, দরজা অর্ধেক ভাঙা ছিল এবং বাইরে একটা পুরানো খাট পড়েছিল। মোহনের চোখ ভিজে গেছে, তার গলা শুকিয়ে গেছে এবং সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। তখন সিঁড়ির ভিতর থেকে একটা দুর্বল গলা শোনা গেছে, কে? এবং সেই গলা মোহনের পা থেকে যেন সব শক্তি কেড়ে নিয়েছে। সে এগিয়েছে, ধীরে সিঁড়ির ভিতরে উঁকি দিয়েছে এবং দেখেছে যে তার মা কস্তুরী দেবী এক কোণে বসে কোনো রকমে চুল্লিতে কিছু ফুটানোর চেষ্টা করছে। শরীর আগের চেয়ে বেশি হাড়গিলে হয়ে গেছে, চুল সম্পূর্ণ সাদা এবং চোখে সেই পুরানো ক্লান্তি। সেই মুহূর্তে মোহন ডিএম নয়, অফিসার নয়, সে শুধু একটা ছেলে ছিল যে 10 বছর পর তার মাকে জীবিত দেখছে। কস্তুরী দেবী তাকে দেখেছে এবং জিজ্ঞাসা করেছে যে ছেলে কি চায়। মোহন কাঁপা গলায় বলেছে যে মা, পানি মিলবে। মা শব্দ শুনতেই কস্তুরী দেবী কিছুটা চমকে উঠেছে, কিন্তু বয়স এবং দুর্বলতা তার স্মৃতিকে ধোঁকা দিয়েছে। সে কাঁপা হাতে একটা লোটা পানি এগিয়ে দিয়েছে। মোহন পানি পান করেনি। শুধু সেই লোকটাকে ধরে ধরে তার চোখ থেকে অশ্রু পড়তে থাকে। সে সেই মাটিতে বসে গেছে এবং কাঁদতে কাঁদতে বলেছে যে মা, আমি এসে গেছি।
কিন্তু কস্তুরী দেবী এখনও বুঝতে পারেনি যে সামনে বসা লোকটাই সেই ছেলে যে 10 বছর আগে তাকে ছেড়ে চলে গেছিল। দোস্ত, মোহন মাটিতে বসে কাঁদতে থাকে এবং কস্তুরী দেবী তাকে অবাক হয়ে দেখতে থাকে। তাকে বোঝা যাচ্ছে না যে এই অচেনা হঠাৎ কেন কাঁদছে। সে কাঁপা গলায় জিজ্ঞাসা করেছে যে, ছেলে, তুই ঠিক তো নে? কোথাও অসুস্থ তো নয়? এবং তারপর সে যেন উঠেছে এবং কাছে পড়ে থাকা পুরানো ধুতি দিয়ে তার অশ্রু মুছে দিতে শুরু করেছে। সেই হাত, যাতে কখনো শক্তি ছিল, আজ কাঁপছে, কিন্তু সেই পরিচর্যায় সেই পুরানো মমতা ছিল। মোহন সেই হাতকে তার কপালে লাগিয়েছে এবং তার কান্না আরও তীব্র হয়ে গেছে। 10 বছরের সব যন্ত্রণা, সব ভুল, সব নীরবতা একসাথে বাইরে আসতে থাকে। সে বলতে চাইছিল যে, মা, আমি তোমার মোহন, কিন্তু শব্দ গলায় আটকে যাচ্ছে। তাকে ভয় ছিল যে যদি সত্যি বলে দিয়েছে, তাহলে কোথাও মা তাকে অপনা থেকে অস্বীকার করে না দেয়, কারণ সে মাকে ছেড়ে খুব বড় পাপ করেছে। কস্তুরী দেবী তাকে খাটে বসিয়েছে, নিজে নিচে চটাইয়ে বসেছে এবং জিজ্ঞাসা করেছে যে, কোথা থেকে এসেছিস ছেলে, এবং এখানে কেন এসেছিস? মোহন নিজেকে সামলে বলেছে যে, মা, আমি শহর থেকে এসেছি, কাজ করি এবং কোনো কাজে এই গাঁওয়াতে এসেছিলাম। কস্তুরী দেবী লম্বা শ্বাস নিয়েছে এবং বলেছে যে, কাজ তো সবাই করে ছেলে, কিন্তু ভাগ্য সবার একরকম হয় না। আমার ছেলেও কাজ করার জন্যই ঘর ছেড়েছিল। এত বলে তার চোখ ভিজে গেছে। সে আকাশের দিকে তাকিয়েছে এবং বলেছে যে, ভগবান জানে সে জীবিতও আছে কিনা। যদি জীবিত থাকত, তাহলে হয়তো একবার তো ফিরে আসত। দোস্ত, এ শুনতেই মোহনের বুকে যেন কেউ ছুরি ঘুরিয়েছে। সে ঝুঁকে পড়েছে এবং মায়ের পা ধরেছে, কিন্তু এখনও সে তার নাম বলেনি। শুধু এতটুকু বলেছে যে, মা, যদি সে ফিরে আসে, তাহলে কি তুমি তাকে ক্ষমা করে দেবে? কস্তুরী দেবী এক মুহূর্ত না ভেবে বলেছে যে, মায়ের হৃদয় কখনো ছেলের জন্য বন্ধ হয় না। চাইলে যাই বড় পাপ করুক, যদি আমার ছেলে ফিরে আসে, তাহলে আমি তার সব ভুল ভুলে যাব। শুধু একবার তাকে দেখে নেব। এ শুনতেই মোহনের চোখ থেকে অশ্রু থামার নাম নেয়নি। তাকে অনুভব হয়েছে যে সে যে মাকে ছেড়ে দিয়েছিল, সে আজও সেইভাবে তার অপেক্ষায় আছে। দোস্ত, সেই সময় সিয়ায়ের বাইরে কিছু গাঁয়ের লোক জড়ো হয়ে গেছে। কেউ শহরের গাড়ি দেখে ফেলেছে, কেউ অচেনা লোককে সিয়াতে যেতে দেখে ফেলেছে। ধীরে ধীরে ভিড় জমতে থাকে। কস্তুরী দেবী বাইরে উঁকি দিয়েছে এবং বলেছে যে হয়তো কোনো কাজে এসেছে হবে। তুই এখানে বস ছেলে, আমি দেখছি। কিন্তু মোহন এখন আর বিলম্ব করতে চায়নি। সে নিজেকে সামলে কাঁপা গলায় বলেছে যে, মা, আমিই তোমার মোহন, 10 বছর আগে যে রাতে চলে গেছিল। সেই মোহন আজ ফিরে এসেছে। এ শুনতেই কস্তুরী দেবী যেন পাথর হয়ে গেছে, তার চোখ ফুলে গেছে, হাত থেকে লোটা পড়ে গেছে, এবং সে মোহনের মুখটাকে ভালো করে দেখতে শুরু করেছে, যেন স্মৃতিতে হারিয়ে কোনো পুরানো মুখ খুঁজছে। কিছুক্ষণ পর সে হঠাৎ চিৎকার করে উঠেছে এবং মোহনকে বুকে জড়িয়েছে। কাঁদতে কাঁদতে বলেছে যে, তুই জীবিত আছিস ছেলে, তুই সত্যিই জীবিত আছিস। আমি তো তোকে মৃত মনে করেছিলাম। 10 বছর আমি প্রত্যেক দিন তোর অপেক্ষা করেছি, প্রত্যেক রাত ভগবানের কাছে তোকে ফিরিয়ে দেওয়ার ভিক্ষা চেয়েছি। এ বলতে বলতে তার গলা ভেঙে গেছে এবং সে মোহনের কাঁধে মাথা রেখে কাঁদতে শুরু করেছে। মোহনও মাকে শক্ত করে ধরেছিল এবং বারবার শুধু এতটুকু বলছিল যে, মা, ক্ষমা করে দাও, আমার থেকে খুব বড় ভুল হয়েছে। গায়ের লোকেরা এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে গেছে। কারো চোখ নম ছিল, তাহলে কেউ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সবাই বুঝে গেছে যে এটাই সেই ছেলে যার নাম বছর ধরে এই সিয়ার সাথে জড়িত ছিল। কিছুক্ষণ পর যখন কস্তুরী দেবী শান্ত হয়েছে, তখন সে মোহনকে উপর থেকে নিচ পর্যন্ত দেখেছে এবং বলেছে যে, ছেলে, তুই তো খুব বদলে গেছিস। তোর কাপড়, তোর ভাষা, সবকিছু আলাদা। তুই কি কাজ করিস? তখন মোহন প্রথমবার তার পরিচয় দিয়েছে যে, মা, আমি জেলার ডিএম, লোকের কাজ দেখি এবং ন্যায় দিতে চেষ্টা করি। এ শুনতেই গামাতে ফিসফাস শুরু হয়ে গেছে। কারো বিশ্বাস হচ্ছে না যে এই সিঁয়ের ছেলে এত বড় অফিসার হয়ে গেছে। কস্তুরী দেবী কাঁপা হাতে মোহনের মাথায় হাত রেখেছে এবং বলেছে যে, ছেলে, তুই যাই হয়ে গেছিস, আমার জন্যে তুই সেই মোহন যে কখনো আমার কোলে ঘুমাত। কিন্তু দোস্ত, এই সত্যি এখন গাঁওয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়ার ছিল এবং এরপর যা ঘটতে যাচ্ছে তা পুরো গাঁয়ের ভাগ্য বদলে দেওয়ার মতো ছিল। দোস্ত, যেই এই কথা গাঁওয়াতে ছড়িয়েছে যে কস্তুরী দেবীর ছেলে জেলার ডিএম, তখনই পুরো গাঁওয়াতে হইচই পড়ে গেছে। যারা কিছুক্ষণ আগে পর্যন্ত সিঁয়ের কাছে নীরবে দাঁড়িয়েছিল, তারা এখন পরস্পর কথা বলতে শুরু করেছে।
কারো বিশ্বাস হচ্ছে না যে যাকে তারা বছর ধরে রুটি দিয়ে জীবিত রেখেছে তারই ছেলে আজ এত বড় অফিসার হয়ে গেছে। কস্তুরী দেবী নিজেও এই সত্যিকে পুরোপুরি মেনে নিতে পারছে না। সে বারবার মোহনের মুখ ছুঁয়ে দেখছে, তার মাথায় হাত বোলাচ্ছে এবং বলছে যে, ছেলে, তুই সত্যিই আমার মোহন তো? কোথাও আমি স্বপ্ন তো দেখছি না। মোহন প্রত্যেকবার মায়ের হাত ধরে বলছে যে, না মা, এটা স্বপ্ন নয়। আমি তোমার সেই ছেলে যে ভুল করে চলে গেছিল এবং আজ ক্ষমা চেয়ে ফিরে এসেছে। দোস্ত, তখন গাঁয়ের প্রধান এবং কিছু বৃদ্ধরাও সেখানে পৌঁছে গেছে। প্রধান মোহনকে ভালো করে দেখেছে এবং কিছুটা ইতস্তত করে জিজ্ঞাসা করেছে যে, আপনি কি ডিএম সাহেব? মোহন খুব শান্তভাবে মাথা নাড়িয়েছে এবং বলেছে যে হ্যাঁ, কিন্তু এই সময় আমি ডিএম নই, আমি শুধু আমার মায়ের ছেলে। এ শুনতেই প্রধান এবং গাঁয়ের লোকেরা আরও আবেগাপ্লুত হয়ে গেছে। কস্তুরী দেবী প্রধানের দিকে তাকিয়েছে এবং বলেছে যে, দেখো ছেলে, কত বড় হয়ে গেছে। ভগবান আমার কথা শুনেছে, কিন্তু তার গলায় আনন্দের চেয়ে একটা অদ্ভুত ভয় ছিল। ভয় এই যে কোথাও তার ছেলে আবার তাকে দূরে না চলে যায়। মোহন এই ভয় অনুভব করেছে। সে মায়ের হাত ধরে বলেছে যে মা, এখন আমি তোমাকে কখনো একা ছাড়ব না। চাইলে যাই হোক, এখন তুমি আমার সাথে চলে যাবে। এই সিঁড়ি তোমার যন্ত্রণা, তোমার শাস্তি। এখন তোমাকে এখানে থাকতে হবে না। কিন্তু কস্তুরী দেবী ধীরে মাথা নাড়িয়েছে এবং বলেছে যে ছেলে, এই সিঁড়ি শুধু যন্ত্রণা নয়, এটাই আমার পুরো জীবন। এটাতে তোমার বাবা শেষ নিঃশ্বাস নিয়েছিল, এটাতে তুমি জন্মেছিলে। আমি এটাকে ছেড়ে কিভাবে যাব? দোস্ত, মোহন কিছুক্ষণ চুপ করেছে। সে সিঁড়ির ভাঙা দেয়ালগুলো দেখেছে, মায়ের কাঁপা হাতগুলো দেখেছে এবং তারপর একটা সিদ্ধান্ত নিয়েছে। সে গ্রামের লোকেদের বলেছে যে এই সিঁড়ি ভাঙবে না, এটা বদলাবে, কিন্তু এটাই থাকবে। এই জায়গাতেই আমার মায়ের ঘর বানবে, এমন ঘর যাতে তাকে কখনো ক্ষুধার্ত থাকতে হবে না, কখনো ঠান্ডা এবং বৃষ্টিতে ভয় পেতে হবে না। এই শুনতেই গাঁওয়ালাদের মধ্যে নীরবতা নেমে এসেছে। কারও আশা ছিল না যে ডিএম সাহেব এমন সিদ্ধান্ত নেবে। মোহন সেই সময় ফোন বের করে বিডিও এবং ইঞ্জিনিয়ারকে কল করেছে এবং বলেছে যে কাল সকালে এই গাঁওয়াতে আবাস যোজনা এবং বৃদ্ধ পেনশনের সব লম্বিত মামলা আমার সামনে উপস্থাপন করা হোক। যে কোনো ফাইলে যদি অবহেলা পাওয়া যায় তাহলে দায়ী অফিসার ক্ষমা পাবে না। গাঁয়ের লোকেরা প্রথমবার কোনো ডিএমকে এত আবেগী এবং এত কঠোর একসাথে দেখেছে। রাত হয়ে গেছে। মোহন মায়ের সাথে সেই সিঁড়িয়াতে রয়েছে। সে নিজে চুল্লা জ্বালিয়েছে, গাঁওয়ালাদের থেকে দুধ এবং ওষুধ আনিয়েছে, মাকে নিজের হাতে খাবার খাইয়েছে। কস্তুরী দেবীর চোখ থেকে অবিরাম অশ্রু বইছিল। সে বারবার ভগবানের নাম নিচ্ছিল এবং বলছিল যে হে প্রভু, যদি আজের পর আমাকে তুলেও নাও তো কোনো অভিযোগ নেই, আমার ছেলে আমার চোখের সামনে আছে। মোহন মায়ের কাছে বসেছিল। তার মাথাকে তার কাঁধে রেখে দিয়েছে এবং প্রথমবার তাকে অনুভব হয়েছে যে সব সম্পদ, সব শক্তি, সব চেয়ার মায়ের এক অশ্রুর সামনে কিছুই নয়। দোস্ত, কিন্তু গল্প এখনও শেষ হয়নি ছিল। পরের দিন যা ঘটতে যাচ্ছে তা শুধু কস্তুরী দেবীর জীবন নয়, বরং পুরো গ্রামের ছবি বদলে দেওয়ার মতো ছিল। কারণ আজ প্রথমবার ডিএম মোহন সিং তার কর্তৃত্বের ব্যবহার কোনো তদন্তের জন্য নয়, বরং তার অতীতের হিসাব মিটানোর জন্য করতে যাচ্ছে। দোস্ত, পরের সকাল যখন গাঁওয়াতে সূর্য উঠেছে তখন তা শুধু একটা নতুন দিন নয় ছিল, বরং পুরো গ্রামের জন্য একটা নতুন ভাগ্যের শুরু ছিল। রাতভর কস্তুরী দেবী ঠিকমতো ঘুমাতে পারেনি। কখনো তার ছেলের মুখ দেখছে, কখনো তার হাত ছুঁয়ে এই যাচাই করছে যে সে স্বপ্ন দেখছে না। মোহনও পুরো রাত জেগেছিল। কখনো সিঁয়ের দেয়ালগুলো দেখছে, কখনো মায়ের শ্বাস শুনছে এবং প্রত্যেক মুহূর্তে তার ভিতরে এই অনুভব করছে যে চেয়ারে পৌঁছাতে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্ককে ছেড়ে দিয়েছিল, সেই চেয়ার এখন সেই সম্পর্কের সামনে তাকে খুব ছোট লাগছে। সকাল হতেই গাঁওয়াতে খবর ছড়িয়ে পড়েছে যে আজ ডিএম সাহেব নিজে গাঁওয়াতে থেকে সব কাজ দেখবে। লোকেরা তাদের দুঃখ, অভিযোগ এবং আশা নিয়ে জড়ো হতে থাকে। কেউ বৃদ্ধাবস্থা পেনশনের জন্য পরিশ্রান্ত ছিল, কেউ রেশন কার্ডের জন্য। কারোর জমি দবংকারীরা দখল করে নিয়েছে, তাহলে কেউ বছর ধরে সরকারি আবাসের ফাইল আটকে থাকার যন্ত্রণা সহ্য করছে। এবং এসবের মাঝে কস্তুরী দেবী তার সিঁয়ের বাইরে খাটে বসে শুধু তার ছেলেকে দেখছে। তাকে এখন কারোর কাছ থেকে কিছু চাই না। তার জন্য সবচেয়ে বড় সম্পদ সেই যা 10 বছর পর তার সামনে বসা ছিল। মোহন সকাল সকাল তার অধীনস্থ অফিসারদের গাঁওয়াতে ডেকেছে। কোনো অজুহাত চলে না। বিডিও হোক,
তহসিলদার হোক, বিদ্যুৎ বিভাগ হোক বা পঞ্চায়েত সচিব, সবাইকে স্পষ্ট নির্দেশ ছিল যে আজ কোনো আনুষ্ঠানিকতা হবে না, আজ কাজ মাটিতে হবে। মোহন গাঁয়ের মাঝখানে চৌপা লাগিয়েছে এবং সেখানে বসে এক এক গ্রামবাসীর কথা শুনেছে। কিন্তু দোস্ত, এটা কোনো সাধারণ প্রশাসনিক শুনানি ছিল না, কারণ প্রত্যেক অভিযোগের পিছনে মোহনের মায়ের মুখ দেখা যাচ্ছে। তাকে মনে হচ্ছে যে যদি আজও সিস্টেমের অবহেলা চলে তাহলে সে আবার তার মাকে ধোঁকা দেবে। প্রথমে বৃদ্ধ মহিলাদের ডেকেছে। অনেক এমন মহিলা ছিল যাদের অবস্থা কস্তুরী দেবীর মতোই ছিল। মোহন তৎক্ষণাৎ পেনশনের কাগজ পূর্ণ করিয়েছে। যাদের নাম রেশন কার্ডে ছিল না তাদের নাম যোগ করা হয়েছে। যাদের ঘর জীর্ণ ছিল তাদের জন্য আবাস যোজনার অনুমোদন সেখানেই দেয়া হয়েছে। ইঞ্জিনিয়ারকে নির্দেশ মিলেছে যে 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে এবং প্রত্যেক দিনের রিপোর্ট সরাসরি ডিএম অফিসে আসবে। কোনো দালাল মাঝে থাকবে না, কোনো ঘুষ চলবে না। যদি কেউ 1 টাকাও চায় তাহলে সরাসরি এফআইআর হবে। গাঁয়ের লোকেরা এসব দেখে অবাক হচ্ছে। তারা আগেও অফিসার দেখেছে, কিন্তু এমন অফিসার প্রথমবার দেখছে যে ফাইল নয় বরং মানুষের চোখে তাকিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। দোস্ত, এর মাঝে একটা বুড়ো লোক এগিয়ে এসেছে। কাঁপা গলায় বলেছে যে সাহেব, আমার জমিতে গাঁয়ের দাবঙ্গকারীরা দখল করে নিয়েছে। আমি থানায় গেছি, তহসিলে গেছি, কিন্তু কোনো শুনানি হয়নি। মোহন সেই সময় লেখাপাল এবং তহসিলদারকে ডেকেছে। স্থানেই জমির মাপঝোঁক করিয়েছে এবং দাবঙ্গকারীদের সতর্ক করে দিয়েছে যে যদি সন্ধ্যা পর্যন্ত দখল না তুলে নেওয়া হয় তাহলে পুলিশের ব্যবস্থা হবে। এসব দেখে গাঁয়ের সেই লোকেরা যারা বছর ধরে মাথা নিচু করে জীবন কাটিয়েছে আজ প্রথমবার বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল। তাদের মনে হচ্ছে যে হয়তো সিস্টেমে মানবত্ব বাকি আছে। দুপুর পর্যন্ত কাজ চলেছে, রোদ তীব্র হয়ে গেছে, কিন্তু মোহন তার চেয়ার থেকে ওঠেনি। মা বারবার তাকে পানি ভাওয়াতে আসছে, তার মাথায় হাত বোলাচ্ছে এবং বলছে যে ছেলে ক্লান্ত হয়ে যাবে। কিন্তু মোহন হেসে বলছে যে মা, আজ যদি ক্লান্ত হই তাহলে বুঝব যে জীবনে প্রথমবার সঠিক কাজ করছি। দুপুরের পর ইঞ্জিনিয়ার এসে বলেছে যে সিঁড়ির জায়গাতে সেই জমিতে পাকা বাড়ি বানানো যায়। মোহন স্পষ্ট বলেছে যে বাড়ি শুধু ইট এবং সিমেন্টের নয় হবে, তাতে সম্মান এবং শান্তিও থাকবে। 2 ঘর, 1 রান্নাঘর, শৌচাগার, বিদ্যুৎ এবং পানির পূর্ণ ব্যবস্থা হবে। এবং এই বাড়ি শুধু কস্তুরী দেবীর নয়, বরং এই গায়ের প্রত্যেক সেই মায়ের প্রতীক হবে যে দারিদ্র্যে সন্তান লালন করেছে এবং বদলে একাকিত্ব পেয়েছে। এ শুনতেই কস্তুরী দেবীর চোখ ভিজে গেছে। সে কাপা সাথে ছেলের মাথায় হাত রেখেছে এবং শুধু এতটুকু বলেছে যে ছেলে, তুই খুব বড় লোক নয়, খুব ভালো মানুষ হয়ে গেছিস। দোস্ত, সন্ধ্যা পর্যন্ত পুরো গায়ের মানচিত্র যেন বদলে গেছে। লোকের মুখে আশা ছিল, চোখে বিশ্বাস ছিল এবং হৃদয়ে দোয়া ছিল। মোহন জানত যে আসল লড়াই একদিনের নয়, কিন্তু আজ সে যে বীজ বপন করেছে তা আসন্ন বছরগুলোতে ফল দেবে। সন্ধ্যা হতেই যখন অফিসাররা ফিরতে শুরু করেছে তখন মোহন স্পষ্ট বলেছে যে আজ থেকে এই গাঁও আমার দায়িত্ব। যদি কোনো দরিদ্রের সাথে অন্যায় হয় তাহলে তা শুধু সিস্টেমের নয় বরং আমার ব্যক্তিগত হার হবে। রাতে মোহন এবং কস্তুরী দেবী নতুন তৈরি অস্থায়ী টেন্টে বসে। গাঁওয়ালারা খাবার পাঠিয়েছে। কস্তুরী দেবী ছেলেকে নিজের হাতে রুটি খাইয়েছে, সেই রুটির গন্ধ যা মোহন 10 বছর ধরে পায়নি। খেতে খেতে মোহনের চোখ থেকে অশ্রু পড়তে থাকে এবং সে প্রত্যেক কোরায় তার পাপগুলোকে যেন ক্ষমা করে নিচ্ছে। কস্তুরী দেবী বারবার বলছে যে ছেলে, এখন সব ভুলে যা, যা হয়েছে হয়েছে। ভগবান তোকে এত বড় করেছে, তাহলে অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। দোস্ত, সেই রাতে মোহন মায়ের সামনে আরেকটা সিদ্ধান্ত রেখেছে। সে বলেছে যে মা, আমি চাই তুমি আমার সাথে শহরে চলে যাও, সরকারি বাংলোয় থাকো, ডাক্তার, ওষুধ, প্রত্যেক সুবিধা মিলবে। কিন্তু কস্তুরী দেবী এবারও সেই উত্তর দিয়েছে যা প্রত্যেক সত্যিকারের মা দেয়। সে বলেছে যে ছেলে, আমার ছেলে যেখানে আছে সেখানেই আমি আছি, কিন্তু আমার শিকড় এই মাটিতে। যদি তুই সত্যিই আমার খেয়াল রাখতে চাস তাহলে এই মাটির খেয়াল রাখ, এই লোকদের খেয়াল রাখ। আমি এখানেই সুখী। মোহন মায়ের কথা মেনে নিয়েছে, কারণ আজ প্রথমবার সে শিখেছে যে মাকে জয় করতে হয় না, বুঝতে হয়। পরের কয়েক মাসে গাঁওয়াতে পাকা ঘর তৈরি হয়ে গেছে। কস্তুরী দেবী সেই ঘরে স্থানান্তরিত হয়েছে। গাঁয়ের বাকি বৃদ্ধ মহিলাদেরও যোজনার লাভ মিলেছে। স্কুলে সন্তানদের সংখ্যা বেড়েছে, হাসপাতালে ওষুধ আসতে শুরু করেছে এবং গাঁওয়াতে প্রথমবার লোকেরা অনুভব করেছে যে অফিসার শাহীর অর্থ শুধু ভয় নয়, সাহায্যও হতে পারে। মোহন নিয়মিত গাঁওয়াতে আসতে থাকে, কখনো ডিএম হয়ে, কখনো ছেলে হয়ে, কিন্তু প্রত্যেকবার মায়ের পা ছুঁয়ে গাঁওয়াতে পা রাখত। দোস্ত, একদিন হঠাৎ মোহনকে ট্রান্সফারের আদেশ মিলেছে। বড় জেলায় নতুন দায়িত্ব। পুরো গাঁওয়াতে হতাশা ছড়িয়ে পড়েছে।
কস্তুরী দেবী ছেলেকে ডেকেছে, তার কপালে হাত রেখেছে এবং বলেছে যে ছেলে, অফিসারের কাজ চলতে হয়, কিন্তু মানুষের কাজ ছাড়তে হয় না। তুই যেখানেই যাস এটা ভুলিস না যে তোর শক্তি তোর চেয়ার নয়, বরং সেই মা যা তোকে ক্ষমা করে দিয়েছে। মোহনের চোখ ভিজে গেছে, সে মায়ের চরণ ছুঁয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে সে এই গাঁওকে কখনো ভুলবে না। দোস্ত, আজও যখন কেউ সেই গাঁও দিয়ে যায়, তখন একটা পাকা ঘর দেখা যায়, যার দরজায় একটা বুড়ি মা বসে থাকে। চোখ দুর্বল কিন্তু মুখ শান্ত, এবং যখন কেউ জিজ্ঞাসা করে যে আপনি এত সুখী কিভাবে, তাহলে সে শুধু এতটুকু বলে যে আমার ছেলে অফিসার, কিন্তু তার চেয়ে বড় মানুষ। এবং হয়তো দোস্ত, এই গল্পের সবচেয়ে বড় সত্যি যে আসল ডিএম সে নয় যে জেলাকে চালায়, আসল ডিএম সে যে তার মায়ের হৃদয়ে ন্যায় করতে পারে। দোস্ত, আজ এই গল্পের শেষ মোড়ে এসে যদি আমরা পিছনে ফিরে পুরো জীবনের এই যাত্রাকে দেখি, তাহলে এটা শুধু এক ছেলের ডিএম হয়ে ওঠার গল্প নয়, এটা সেই মায়ের ত্যাগ, ধৈর্য এবং মমতার গল্প, যে কোনো অভিযোগ ছাড়াই তার অংশের প্রত্যেক সুখ তার সন্তানের ভবিষ্যতের নাম করে দিয়েছে। কস্তুরী দেবীর ভাঙাচোরা সিঁড়ি আমাদের স্মরণ করিয়ে দেয় যে দারিদ্র্য শুধু টাকার অভাব নয়, বরং সেই পরিস্থিতি যেখানে মানুষ তার স্বপ্নকেও চুপচাপ সহ্য করতে শিখে যায়। এবং সেখানে মোহনের ডিএম হওয়া এটা শেখায় যে যদি ইচ্ছা মজবুত হয়, তাহলে পরিস্থিতি যাই হোক, মানুষ তার ভাগ্য নিজে লিখতে পারে। কিন্তু দোস্ত, এই গল্পের সবচেয়ে বড় বার্তা শক্তি বা চেয়ার নয়, আসল বার্তা হল অনুতাপ, ক্ষমা এবং মানবত্ব। কারণ মোহন যদি ডিএম হয়েও তার মায়ের কাছে না ফিরত, যদি সে সেই সিঁড়িতে গিয়ে মায়ের পায়ে মাথা না নত করত, তাহলে তার সব সাফল্য অসম্পূর্ণ থেকে যেত। এই গল্প আমাদের এটাও শেখায় যে মা বাবার হৃদয় কোনো সরকারি ফাইলের মতো নয়, যেখানে বিলম্বের কারণ বলে মামলা বন্ধ করে দেয়া যায়। মায়ের হৃদয় তো এমন দরজা যা চাইলে যাই বিলম্ব হোক, ছেলের জন্য সর্বদা খোলা থাকে। কস্তুরী দেবী তার ছেলের কাছ থেকে কখনো জিজ্ঞাসা করেনি যে তুই কেন গেছিলিস, তুই 10 বছর কেন ফিরিসনি। সে শুধু তাকে বুকে জড়িয়েছে। কারণ এক মায়ের জন্য ছেলের ফিরে আসা হলো সবচেয়ে বড় জয়। এবং মোহনও এটা বুঝে গেছে যে চেয়ারে পৌঁছতে তার সম্পর্কগুলো ছেড়ে দিয়েছিল, সেই চেয়ারকে সঠিক অর্থে তবেই সম্মান মিলেছে যখন সে তার সম্পর্কগুলোকে আবার আপনা করেছে। দোস্ত, এই গল্প সেই সব ছেলেদের জন্য এক আয়না যারা তার স্বপ্নের দিনগুলোতে মা বাবাকে পিছনে ফেলে দেয়, এবং সেই সব মায়ের জন্য এক আশা যারা আজও দরজার দিকে তাকিয়ে আছে যে হয়তো আজ তাদের ছেলে ফিরে আসবে। মনে রেখো, সাফল্যের সবচেয়ে উঁচু গন্তব্য তখন ছোট লাগতে থাকে যখন মায়ের চোখে অশ্রু থাকে, এবং জীবনের সবচেয়ে বড় জয় সেই যখন মায়ের মুখে শান্তির হাসি থাকে। যদি এই গল্প তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে এটাকে শুধু শোনো না, তোমার জীবনে প্রয়োগ করো, কারণ হয়তো কোথাও কোনো কস্তুরী দেবী আজও কোনো মোহনের অপেক্ষায় আছে, এবং হয়তো আজই সেই দিন যখন তুমি তোমার মায়ের কাছে ফিরে তার চোখের ক্লান্তিকে কিছুটা বিশ্রাম দিতে পারবে।